প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় বসে অবশ্যই তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং অবশ্যই তোমরা তোমার স্বাস্থ্যবিধি মেনে চলছো। শিক্ষার্থীরা, চলো আজকে আমাদের ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের যে সিলেবাসটি আছে লজিকের, জেনারেল লজিকের, সেই সিলেবাসে দুটি গ্রুপ আছে। গ্রুপ এ হচ্ছে ডিডাকশন এবং গ্রুপ বি হচ্ছে ইন্ডাকশন। তোমাদেরকে আমি গ্রুপ বি ইন্ডাকশন থেকে পড়িয়ে থাকি এবং তোমাদের কিন্তু তোমরা সবাই জানো তোমাদের একটি টেক্সট বুক আছে। সেই টেক্সট বুকটি হচ্ছে আরভিনিয়াম কপির ইন্ট্রোডাকশন টু লজিক এবং সেই টেক্সট বুকের আলোকেই কিন্তু তোমাদের সিলেবাসটি প্রণীত এবং সেই আলোকে কিন্তু আমরা তোমাদের পড়িয়ে থাকি। প্রিভিয়াস ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা মিলের যে মেথডগুলো আছে সেই মেথডগুলোর সমালোচনা এবং এর মূল্যায়ন নিয়ে আলোচনা করেছিলাম, বা এর যথার্থতা প্রতিপাদন করেছেন যে আরভিনিয়াম কপি কর্তৃক, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সায়েন্স অ্যান্ড এক্সপ্লেনেশন, অর্থাৎ বিজ্ঞান ও ব্যাখ্যা। শিক্ষার্থীরা, বিজ্ঞানের ক্ষেত্রে বা বৈজ্ঞানিক যে অনুসন্ধান, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা এবং প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য আজকে আমরা বিজ্ঞান এবং ব্যাখ্যা নিয়ে আলোচনা করব, বা নেক্সট ক্লাসও আরেকটি ক্লাস নিব বিজ্ঞান এবং ব্যাখ্যার উপর। তারপর ক্লাসগুলোতে আমরা প্রকল্প নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখে নিই বিজ্ঞান কাকে বলে বা বিজ্ঞানের স্বরূপটি কি। বিজ্ঞান জ্ঞান অর্জনের এমন একটি বিশেষ শাখা যেখানে প্রকৃতি রাজ্যের একটা নির্দিষ্ট বিভাগের অন্তর্ভুক্ত বস্তু বা ঘটনার সুনিশ্চিত, প্রণালীবদ্ধ এবং যথাযথ আলোচনার মাধ্যমে একটি সাধারণ নিয়ম আবিষ্কার করা হয়। যেমন একজন ভূগোলবিদ বিশেষ কোনো উপকূল রেখার আপেক্ষিক অবস্থানের প্রতি আগ্রহী থাকেন, বা একজন ভূতত্ত্ববিদ বিশেষ স্থানের শিলাখণ্ডের ব্যাপারে আগ্রহী হন। অর্থাৎ প্রকৃতি রাজ্যের একটা বিশেষ নির্দিষ্ট বিভাগের অন্তর্ভুক্ত কিন্তু বিষয় নিয়ে আলোচনা করে বিজ্ঞান, তাই না? তো বিজ্ঞানের মূল্য তোমরা সবাই জানো যে বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। তো বিজ্ঞান কিন্তু বিজ্ঞানে অনেক মূল্য রয়েছে এবং তোমাদের প্রায় বিজ্ঞানের মূল্য এরকম একটি শর্ট কোশ্চেন আসে। তো আমরা আসলে একটু বিজ্ঞানের মূল্য মানে মূল্যটা কি বা ভ্যালু অফ সায়েন্স, সেটা সম্পর্কে একটু জেনে নিই। যে আধুনিক বিজ্ঞানের সূচনা মাত্র কয়েকশো বছর আগে, অথচ এই অল্প সময়ের মধ্যেই বিজ্ঞান আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধন করেছে। বর্তমানে বৈজ্ঞানিক জ্ঞানের প্রভাবে কৃষি ও শিল্প, যোগাযোগ ও পরিবহন, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি, সর্বোপরি আমাদের জীবনযাত্রার মানের ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। যন্ত্রপাতিতে শক্তি উৎপাদনের ক্ষেত্রে বাষ্প, পানি এবং পারমাণবিক শক্তি ব্যবহৃত হচ্ছে। যন্ত্রপাতির শক্তি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তোমরা সবাই জানো বিজ্ঞান আমাদেরকে কি কি উপকার করছে। প্রয়োজন অনুসারে নদীসমূহের গতিপথকে কিন্তু পরিবর্তন করা হচ্ছে। তবে প্রতিকূল পরিবেশকে অপেক্ষাকৃত উন্নত করার লক্ষ্যে হাতিয়ার হিসেবে বিজ্ঞানের ব্যবহার কিছু ক্ষেত্রে মঙ্গল বয়ে আনলেও অনেক ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যবহারিক ফলাফল কিন্তু আবার আনন্দদায়ক হয়নি। বর্তমানে শক্তিশালী ও ধ্বংসাত্মক অস্ত্রের ব্যাপক বৃদ্ধিতে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি মানব সভ্যতার জন্য ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য যে পরিমাণে পরিবেশ দূষণ করছে, তার ফলে আমাদের এই গ্রহে বসবাস উত্তরোত্তর হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। বৈজ্ঞানিক অর্জনের এসব মন্দ দিক থাকা সত্ত্বেও বিজ্ঞানের সামগ্রিক উন্নতি এবং প্রয়োগ অনেক ক্ষেত্রেই মানবতার হিত সাধন কিন্তু করেছে, সেটা তোমরা সবাই জানো শিক্ষার্থীরা। সম্প্রতি সংঘটিত ভয়াবহ যুদ্ধগুলোতে বিভিন্ন রাসায়নিক আগ্নেয়াস্ত্র ব্যবহারের ফলে পরিবেশ দূষণের প্রভাবে বিভিন্ন রোগ ইউরোপে মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল, যার মাসুল দিতে হয়েছে মানুষকে তার জীবন দিয়ে। আর এক্ষেত্রে আধুনিক চিকিৎসা বিজ্ঞান ইউরোপকে সম্পূর্ণরূপে মহামারী মুক্ত করার ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। বস্তুত বৈজ্ঞানিক জ্ঞানের ভিত্তিতে প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে জীবনকে সহজ ও অধিক সমৃদ্ধ করার মধ্যেই বিজ্ঞানের ব্যবহারিক মূল্য নিহিত। তোমরা সবাই জানো শিক্ষার্থীরা যে প্রত্যেকটা সেক্টরে, জীবনের প্রত্যেকটা সেক্টরে কিন্তু বিজ্ঞান রয়েছে। বিজ্ঞান ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত চলতে পারি না, তাই না? তোমরা সবাই জানো সেটা।
তার মানে কি বিজ্ঞানের ব্যবহারিক মূল্য রয়েছে, কিন্তু বিজ্ঞানের কিন্তু নিজস্ব অন্তর্নিহিত মূল্যও রয়েছে। কিন্তু চিরাচরিত দার্শনিক ও যুক্তিবিদদের কেউ কেউ বৈজ্ঞানিক অনুসন্ধানের দ্বিতীয় প্রকার মূল্য, যাকে আমরা শতমূল্য বলে অভিহিত করেছি, সেই মূল্যকে স্বীকার করতে রাজি নন। তারা মনে করেন বৈজ্ঞানিক অনুসন্ধানের মূল্য মানে শুধুমাত্র পরত ব্যবহারিক প্রয়োজন সাধনের জন্যই বৈজ্ঞানিক অনুসন্ধান, আর তাই বিজ্ঞানের মূল্য হচ্ছে শুধুমাত্র ব্যবহারিক। কিন্তু নিরপেক্ষ বিচারে চিরাচরিত দার্শনিক ও যুক্তিবিদদের এই ধারণা আজ ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে। সমকালীন বিজ্ঞানী ও বিজ্ঞান দার্শনিকরা এই অভিমত ব্যক্ত করেন যে প্রকৃত বৈজ্ঞানিক অনুসন্ধান বা গবেষণা কেবল ব্যবহারিক প্রয়োজনে কে সামনে রেখেই পরিচালিত হয় না। বৈজ্ঞানিক অনুসন্ধানের ফলে বিজ্ঞানীরা যে সকল সাধারণ নিয়ম বা বিধি আবিষ্কার করেন, সেগুলো নিজস্ব একটা অন্তর্নিহিত মূল্য কিন্তু বিদ্যমান। এই বিধিগুলো একদিকে যেমন জ্ঞান পিপাসু মানুষকে পরিতৃপ্তি প্রদান করে, অন্যদিকে তেমনি আবার মানুষের বিভিন্ন প্রকার কৌতূহল পরিপূরণ করে। এ কারণে গ্রিক দার্শনিক এরিস্টটল শিক্ষা সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, শিক্ষা কেবল দার্শনিকদেরই পরিতৃপ্তি দেয় না, যে কোনো স্তরের মানুষকেই শিক্ষা এক অনির্বচনীয় আনন্দকর প্রেম ঘন অবস্থায় নিয়ে যায়। আমরা মতামত গঠন করি কেন আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানে প্রবৃত্ত হই? এর উত্তরে আধুনিক কালের প্রখ্যাত বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইন বলেন, আমরা জ্ঞান লাভ করে আনন্দ পেতে চাই। এই আনন্দ প্রাপ্তি আমাদেরকে বৈজ্ঞানিক গবেষণায় চালিত করে। বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কারে আমরা পরম তৃপ্তি লাভ করি। সুতরাং যারা বৈজ্ঞানিক অনুসন্ধানে প্রাপ্ত ফল বা জ্ঞানকে ব্যবহারিক প্রয়োজনে চার দেয়ালের বদ্ধ করে রাখার পক্ষপাতী তাদের বক্তব্য সঠিক বলে মনে হয় না। ব্যবহারিক প্রয়োজন সাধন বৈজ্ঞানিক জ্ঞানের একটি উদ্দেশ্য হতে পারে, কিন্তু সাথে সাথে একথা আমাদের ভুলে গেলে চলবে না যে জ্ঞান পিপাসা নিবৃত্তিও বৈজ্ঞানিক জ্ঞানের আরো একটি উল্লেখযোগ্য উদ্দেশ্য। তার মানে কি বিজ্ঞানের শুধুমাত্র যে ব্যবহারিক মূল্য আছে বা পরত মূল্য আছে তা কিন্তু নয়, এটার কিন্তু অন্তর্নিহিত মূল্য রয়েছে, এবং যেটাকে আমরা বলছি শতমূল্য, সেটাও কিন্তু রয়েছে। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখা আবশ্যক যে তথ্য বা ঘটনা আবিষ্কার করা বিজ্ঞান বা বৈজ্ঞানিক অনুসন্ধানের একটা অন্যতম কাজ হলেও নিছক এলোপাতাড়ি ভাবে তথ্য আবিষ্কার করলেই তা বিজ্ঞানের মর্যাদা পেয়ে যায় না। বিজ্ঞানের কিছু কিছু দিক আছে, যে দিকগুলোকে বিজ্ঞানীকে বিশেষ বিশেষ ঘটনার উপর দৃষ্টি দিতে হয়। কিন্তু উন্নত বিজ্ঞানে বিশেষ বিশেষ ঘটনার বর্ণনামূলক জ্ঞান খুব একটা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় না। প্রকৃত প্রস্তাবে কোনো বিশেষ ঘটনার বর্ণনামূলক জ্ঞান প্রদান বিজ্ঞানীর আদৌ কোনো কাজ নয়। বিজ্ঞানী সেসব সার্বিক সত্যের অনুসন্ধান করেন যেসব সত্যের দৃষ্টান্ত হলো বিশেষ বিশেষ ঘটনা। বিশেষ বিশেষ ঘটনাকে দৃষ্টান্ত বা সাক্ষ্যরূপে গ্রহণ করেই বিজ্ঞানী তার একটি সার্বিক সত্য প্রতিষ্ঠা করেন। বিজ্ঞানী কোনো ঘটনাকে কেবল বুঝতে বা জানতেই চান না, সাথে সাথে তিনি ঘটনাটির তাৎপর্য কিন্তু উপলব্ধি করতে চান। তাই বিজ্ঞান কেবল ঘটনাকে জানতেই চায় না, বা বিজ্ঞানী কেবল কোনো ঘটনাকে জানতেই চান না, সাথে সাথে তিনি ঘটনার ব্যাখ্যাও করতে চান। আর এই কারণেই বিজ্ঞানীকে বিভিন্ন তত্ত্ব আবিষ্কার করতে হয়। তার মানে সেটা বিজ্ঞানের কিন্তু তাত্ত্বিক মূল্য রয়েছে, তাই না? বিজ্ঞানের তাত্ত্বিক উদ্দেশ্যের প্রাথমিক ব্যাখ্যাকে একটি দৃষ্টান্ত দ্বারা যথাসম্ভব সুস্পষ্ট করা যেতে পারে। সতর্ক পর্যবেক্ষণ এবং জ্যামিতিক যুক্তি পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে ইতালীয় পদার্থবিদ ও জ্যোতির্বিদ গ্যালিলিও পতনশীল বস্তুর বিধিবদ্ধ সূত্র আবিষ্কারে সাফল্য অর্জন করেন, যা পৃথিবী পৃষ্ঠের নিকটবর্তী বস্তুর আচরণের অত্যন্ত সাধারণ একটি বর্ণনা প্রদান করে। প্রায় একই সময়ে জার্মান জ্যোতির্বিদ কেপলার তার যুক্তি পদ্ধতি ব্যাপক আকারে প্রণয়ন করেন ডেনমার্কের কর্তৃক সংগৃহীত জ্যোতির্বিদ্যা বিষয়ক উপাত্তের ভিত্তিতে, যেখানে গ্রহ সম্বন্ধীয় গতির বিধিবদ্ধ সূত্র দ্বারা সূর্যের চারদিকে উপবৃত্তাকার কক্ষপথে গ্রহসমূহের পরিভ্রমণকে বর্ণনা করা হয়েছে। এই দুজন মহান বিজ্ঞানীর প্রত্যেক সূত্র দ্বারা তাদের নিজস্ব অনুসন্ধান ক্ষেত্রে বিভিন্ন ঐক্যবদ্ধ ঘটনার মধ্যে আন্তঃসম্পর্ক স্থাপনে যথেষ্ট সাফল্য অর্জন করেন। এক্ষেত্রে কেপলারের সূত্র হচ্ছে আকাশ সম্বন্ধীয় বলবিদ্যা, আর গ্যালিলিওর সূত্র হচ্ছে পৃথিবী সম্বন্ধীয় বলবিদ্যা। বস্তুত তাদের এই আবিষ্কার ছিল বৈজ্ঞানিক
অনুসন্ধানের ক্ষেত্রে বিশাল অর্জন। তাদের ব্যাখ্যা পদ্ধতি ছিল সম্পূর্ণ ভিন্ন এবং স্বতন্ত্র। পরবর্তীতে বিজ্ঞানীরা সুনির্দিষ্ট স্বতন্ত্র বিষয় হিসেবে তত্ত্ব দুটিকে একীভূত করে ব্যাখ্যার মাধ্যমে এদের মধ্যে নিয়ম সঙ্গত সংযোগ আবিষ্কার করেন। এভাবে সাধারণ নিয়মের বহুত্বকে একীভূত করে ব্যাখ্যার মাধ্যমে বিজ্ঞানীরা এগুলোর একটি সাধারণ সূত্র আবিষ্কার করেন, যার ফলে পৃথক পৃথক নিয়মগুলো একটি বিশেষ ঘটনার অন্তর্ভুক্ত হতে পারে। এক্ষেত্রে কেপলার এবং গ্যালিলিও সূত্রকে সম্মানিত করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান বিজ্ঞানী স্যার আইজাক নিউটন। নিউটন তার মাধ্যাকর্ষণ তত্ত্ব এবং তার ৩টি গতিসূত্রের মাধ্যমে আকাশ সম্পর্কীয় এবং পৃথিবী সম্পর্কীয় বলবিদ্যাকে ঐক্যবদ্ধ ও ব্যাখ্যা করেছেন। এক্ষেত্রে তিনি দেখিয়েছেন যে এই উভয় তত্ত্ব একটি একক মৌলিক তত্ত্বের কাঠামো হিসেবে অনুমিত হয়ে থাকে। বৈজ্ঞানিকদের লক্ষ্য কেবল যে ঘটনাটা কি তা জানাই নয়, বরং ঘটনা ব্যাখ্যা করা এবং নতুন নতুন তত্ত্ব উদ্ভাবন করার লক্ষ্যেও তাদের অন্বেষণ প্রক্রিয়া পরিচালিত হয়ে থাকে। শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি বিজ্ঞানের মূল্যটি দেখতে চাই, তাহলে কি হয়? বিজ্ঞান শুধুমাত্র ব্যবহারিক মূল্য না, তার অন্তর্নিহিত মূল্য রয়েছে। অর্থাৎ বিজ্ঞান আমাদের কৌতূহলে নিবৃত্তি করে, জানার আকাঙ্ক্ষার পরিতৃপ্তি ঘটায়, জ্ঞান অর্জন করাই কিন্তু বিজ্ঞানের লক্ষ্য। আমাদের জ্ঞানের পরিতৃপ্তি করে এবং বিজ্ঞানের কাজ হচ্ছে তথ্য আবিষ্কার করা। শিক্ষার্থীরা, আমরা এখন বৈজ্ঞানিক অনুসন্ধানের পন্থা হিসেবে ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। চলো আমরা একটু ব্যাখ্যার প্রকৃতি দেখি আগে। ইংরেজি এক্সপ্লানেশন শব্দের বাংলা প্রতিশব্দ হলো ব্যাখ্যাকরণ। এক্সপ্লানেশন শব্দটি ল্যাটিন এক্সপ্ল্যানারি শব্দ থেকে উদ্ভূত। এক্সপ্ল্যানারি শব্দটি উদ্ভূত হয়েছে এক্স ও প্লুনাস শব্দ দুটির সমন্বয়ে। এক্স অর্থ আউট অফ বা পূর্বাবস্থা এবং প্লুনাস অর্থ টু মেক ইট প্লেন বা সহজ করা। তাই শব্দগত দিক থেকে এক্সপ্লানেশন শব্দের অর্থ হলো কোনো জটিল ও দুর্বোধ্য বিষয়কে সহজভাবে ব্যক্ত করা। অর্থাৎ কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য ও অনির্দিষ্ট বিষয়কে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করাকে বলা হচ্ছে ব্যাখ্যা। তাহলে আমরা যদি এর সংজ্ঞা দিতে চাই, তাহলে কি বলবো? যে বিভিন্ন জটিল, অস্পষ্ট ও বিশৃঙ্খল ঘটনাকে বিচার বিশ্লেষণ করে শৃঙ্খলাবদ্ধ এবং কারণ আবিষ্কারের মাধ্যমে ঘটনাগুলোকে সকলের বোধগম্য করে প্রকাশ করাকেই বলে ব্যাখ্যাকরণ। যুক্তিবিদ আরভিং এম কপি ব্যাখ্যা শব্দটির দুটি প্রয়োগের কথা উল্লেখ করেছেন। যেমন ১ নম্বরে দেখো, কোনো দুর্বোধ্য বিষয়কে সহজবোধ্য ভাষায় প্রকাশ করা। ২ নম্বর হচ্ছে আপাত দৃষ্টিতে প্রতীয়মান এমন কোনো শৃঙ্খলাবিহীন বিষয়ের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। যুক্তিবিদ কার্ভেট রিডের মতে বিভিন্ন ঘটনার নিয়ম নির্ণয় করা, অনুমান করা এবং সংযুক্ত করাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। অর্থাৎ রিড ঘটনার কারণ নির্ণয় করা এবং ওই কারণকে আমাদের পরিচিত ঘটনার সাথে যুক্ত করাকে ব্যাখ্যা বলেছেন। আসলে আমরা একটু উদাহরণ দেই। যেমন ধরো যে একজন কর্মচারী প্রতিদিন সকালে যথাসময়ে অফিসে এলে এই ব্যাপারে কারো মনে কোনরূপ কৌতূহল জাগ্রত হবে না। কিন্তু কোনো একদিন সে ১ ঘন্টা দেরিতে অফিসে আসলে তার নিয়োগকারী কর্মকর্তা তার কাছে এর ব্যাখ্যা দাবি করবে। এক্ষেত্রে কর্মচারী ব্যাখ্যা হতে পারে এমন যে সে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ছেড়ে আসা একটি বাসে অফিসে আসে। কিন্তু আজ বাসটি একটি দুর্ঘটনার সাথে জড়িত হয়ে পড়ায় এবং অন্য গাড়ির জন্য অপেক্ষা করার কারণে অফিসে আসতে তার ১ ঘন্টা দেরি হয়েছে। এক্ষেত্রে তার এই বক্তব্যের সন্তোষজনক ব্যাখ্যা হিসেবে গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে, এজন্য যে প্রদত্ত ব্যাখ্যাটি গণনায় ব্যাখ্যা যৌক্তিকভাবে অনুসৃত হয়েছে এবং এতে কোনো দীর্ঘ বিভ্রান্তিকর বক্তব্য উল্লেখ করা হয়নি। ব্যাখ্যা হচ্ছে একটি বর্ণনার সমষ্টি বা একটি অতীত ঘটনার বিবরণ, যা ব্যাখ্যার বিষয়ের মধ্যেকার সমস্যাকুল বা বিভ্রান্তিকর চরিত্রকে দূর করে বা হ্রাস করে যৌক্তিকভাবে বিষয়বস্তুকে অনুমান বা অনুমোদন করে। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে অনেক ধরনের ব্যাখ্যাই দিয়ে থাকি, তাই না? বিভিন্ন কাজের ক্ষেত্রে। তবে সব ধরনের বর্ণনা বা সব ধরনের কথাই কিন্তু ব্যাখ্যা বলে বিবেচিত হবে সেটা কিন্তু নয়। সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু নিয়ম ফলো করতে হয়। ব্যাখ্যা প্রসঙ্গে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে ঘটনার কারণ আবিষ্কার করে সহজভাবে ব্যক্ত করা ব্যাখ্যার অন্যতম কাজ। কিন্তু এলোমেলোভাবে কোনো কারণ নির্ণয় করলেই তা ব্যাখ্যার মর্যাদা পায় না। ব্যাখ্যাকে কতগুলো নিয়ম বা নীতিমালা মানতে হয়। কারণ ব্যাখ্যা নিছক কোনো কিছুর বর্ণনা নয়।
একটি বৈজ্ঞানিক অনুসন্ধানের এটি হচ্ছে একটি বৈজ্ঞানিক অনুসন্ধানের অপরিহার্য অঙ্গ। যুক্তিবিদ কপি একটি উদাহরণ দিয়ে বিষয়টিকে সুস্পষ্ট করেন। তার মতে বিভিন্ন বস্তু পতনের কারণ ব্যাখ্যা করতে গিয়েই নিউটন মাধ্যাকর্ষণ তত্ত্ব এবং গতির ৩টি সূত্র আবিষ্কার করেছিলেন। অর্থাৎ কোনো বিশেষ ঘটনাকে একটি সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করে বিজ্ঞানী যেমন সেই ঘটনার ব্যাখ্যা প্রদান করেন বা প্রণয়ন করেন, তেমনি আবার কোনো অধিক নিয়মের অধীনস্থ করে সেই সার্বিক নিয়মকে ব্যাখ্যা করেন। অর্থাৎ বিশেষ কোনো ঘটনাকে সার্বিক নিয়মে অন্তর্ভুক্ত করেন অথবা বিশেষ ঘটনাগুলো দেখে সেই নিয়মটাকে আবার ব্যাখ্যা করার চেষ্টা করেন। এভাবে একজন বিজ্ঞানী তার অনুসন্ধান কার্যের ব্যাখ্যার শরণাপন্ন হন। তাই বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে ব্যাখ্যা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপরের আলোচনায় প্রেক্ষিতে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় কোনো জটিল, অস্পষ্ট, অনির্দিষ্ট, দুর্বোধ্য ও রহস্যময় বিষয়কে কতগুলো নীতিমালা অনুসরণ করে সহজ, স্পষ্ট, নির্দিষ্ট ও বোধগম্য করে প্রকাশ করা হয় তাকে ব্যাখ্যাকরণ বলে। এই ব্যাখ্যা আমাদের বিভিন্ন জিজ্ঞাসা নিবৃত্তি করে এবং আমাদের বুদ্ধিবৃত্তির পরিতৃপ্তি সাধন করে। ব্যাখ্যার মাধ্যমে আমরা বিভিন্ন ঘটনার প্রকৃত কারণ জানতে পারি এবং মনের দ্বন্দ্ব দূর করতে পারি। ব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন অস্পষ্ট অজ্ঞাত বিষয় সার্বিকভাবে জানা যায়, বিধায় ব্যাখ্যা আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। চলো ব্যাখ্যার কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। ১ নম্বরে দেখি, ব্যাখ্যা হলো কোনো বিষয়ের যথার্থ প্রকাশ যা আমাদের বুদ্ধিবৃত্তির পরিতৃপ্তি সাধন করে। যখন কোনো অস্পষ্ট, জটিল ও দুর্বোধ্য বিষয়কে সহজ, স্পষ্ট ও বোধগম্য করে প্রকাশ করা হয় তখন তাকে ব্যাখ্যা বলে। ব্যাখ্যা মনের অস্পষ্টতা ও দুর্বোধ্যতা দূর করে, ফলে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। ২ নম্বর দেখো, ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, কিন্তু ব্যাখ্যা প্রদানকারী যেই হন না কেন তাতে ব্যাখ্যার মৌলিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। বিভিন্ন ব্যক্তির জ্ঞান ও মানসিকতা ভিন্ন হতে পারে। ব্যাখ্যার ক্ষেত্রে কোনো ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করতে হয়, তাই কারো ব্যক্তিগত বিষয় সঠিক ব্যাখ্যাকে পরিবর্তন করতে পারে না। ৩ নম্বর দেখো, ব্যাখ্যায় কোনো ঘটনার কার্যকরণ সম্পর্ক নির্ণয় করে ব্যাখ্যা করা হয়। আর কোনো একটি ঘটনা ব্যাখ্যা করা হলে তাকে আমাদের পূর্ব পরিচিত ঘটনার সাথে কিন্তু সংযুক্ত করতে হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে একটি ঘটনাকে অন্য ঘটনার সাথে সংযুক্ত করে ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার কাজই হলো কোনো ঘটনা বা বিষয়ের সাধারণ নিয়ম আবিষ্কার করা এবং কম ব্যাপক কোনো নিয়মকে তার চেয়ে অধিক ব্যাপক কোনো নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা। শিক্ষার্থী, তোমরা এখানে দেখছো যে বৈজ্ঞানিক ব্যাখ্যা এখানে একটি কথা আসছে। আমরা যখন ব্যাখ্যার প্রকারভেদ পড়ব তখন আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে, কিন্তু একমাত্র বৈজ্ঞানিক ব্যাখ্যাই গ্রহণযোগ্য। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও মনোভাবের উপর নির্ভরশীল। এই কারণে লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রাকৃতিক নিয়ম উল্লেখ করা হয় বলে এই ব্যাখ্যার প্রকৃত রূপ সবসময় একই থাকে। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যাই সবসময় গ্রহণযোগ্য। ব্যাখ্যায় প্রকল্পের ব্যাপক ভূমিকা আছে। কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়ার সময় কার্যক্রম সম্পর্ক নির্ণয় করতে হয়, আর কার্যক্রম সম্পর্ক নির্ণয় করতে হলে সে সম্পর্কে প্রকল্প প্রণয়ন করতে হয়। প্রকল্প হলো প্রাথমিক আনুমানিক ধারণা। ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক আনুমানিক ধারণার পর প্রকৃত কারণ নির্ণয় করে ব্যাখ্যা প্রদান করা হয়। ৬ নম্বর দেখো, ব্যাখ্যা কোনো বিশেষ ঘটনা সম্পর্কিত হতে পারে, আবার কোনো সার্বিক নিয়ম সম্পর্কিত হতে পারে। বস্তুত ব্যাখ্যা হলো জিজ্ঞাসা নিবৃত্তি ও অস্পষ্ট দূরীকরণ। এই জিজ্ঞাসা কোনো বিশেষ ঘটনা সম্পর্কে থাকতে পারে, আবার কোনো নিয়ম সম্পর্কে থাকতে পারে। তাই ব্যাখ্যা যেমন কোনো বিশেষ ঘটনা হতে পারে তেমনি নিয়মেরও হতে পারে। ব্যাখ্যায় আরোহ পদ্ধতির সাহায্যে কোনো ঘটনার কার্যক্রম সম্পর্ক নির্ণয় করা হয়। কারণ নির্ণয় করতে গিয়ে দেখা যায় যখন একই কারণ কয়েকবার একই কার্য ঘটায় তখন কার্যটির পূর্বসত্তা হিসেবে গ্রহণ করা হয়। এই প্রক্রিয়া আরোহের সাথে যুক্ত, কেননা আরোহ কয়েকটি বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সাধারণ সিদ্ধান্ত গ্রহণ করে। তোমরা সেটা সবাই জানো, আরোহের যে বৈশিষ্ট্য সেটা তোমরা সবাই জানো। ৭ নম্বর দেখো, ব্যাখ্যায় আরোহ ৮ নম্বর দেখো, ব্যাখ্যা এমন একটি প্রক্রিয়া যা আমাদের জিজ্ঞাসা নিবৃত্তি ঘটায়। যখন কোনো বিষয় আমাদের জানা প্রয়োজন হয় কিন্তু কোনো কারণে আমরা তা জানতে পারি না, তখন ব্যাখ্যার মাধ্যমে তা জানা সম্ভব হয়। এবার ব্যাখ্যা আমাদের বুদ্ধিবৃত্তির তৃপ্তি সাধন করে। ৯ নম্বর হচ্ছে, ব্যাখ্যায় অবরোহ প্রক্রিয়াও ব্যবহার করা হয়। কারণ যখন কোনো উচ্চতর নিয়ম থেকে নিম্নতর কোনো নিয়মকে কারণ হিসেবে নির্ণয় করা হয় তখন অবরোহ প্রক্রিয়া অনুসরণ করা হয়। ১০ নম্বর দেখো, ব্যাখ্যায় শ্রেণীকরণের ব্যবহার দেখা যায়।
একটি ঘটনা ব্যাখ্যা দেওয়ার সময় তা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তা নির্ণয় করা হয়। এমনকি সংশ্লিষ্ট ঘটনার সাথে অন্যান্য যেসব ঘটনা একই পর্যায়ভুক্ত তাও নির্ণয় করা সহজ হয়। কারণ এই শ্রেণীকরণ করার ফলে কিন্তু প্রত্যেকটা বিষয়ের শ্রেণীকরণ করা হলে সেই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করাও সুবিধা হয়। আসলে আমরা এখন দেখে নিই ব্যাখ্যার গুরুত্বটা কি? আমরা জানি বিজ্ঞানকে অবশ্যই প্রাকৃতিক নীতিমালা ও বিশেষ তথ্যাদি উল্লেখ করে কোনো বিষয় বা ঘটনাকে ব্যাখ্যা করতে হয়। এর কারণে বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক আবিষ্কার থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের জন্য ব্যাখ্যা গুরুত্বপূর্ণ। বস্তুত কোনো বিষয় বা ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রথমে প্রয়োজন ঘটনার কারণ আবিষ্কার করা। কিন্তু কোনো ঘটনার কারণ আবিষ্কার করা খুব সহজ ব্যাপার নয়। কোনো বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা ও বিষয়টিকে অন্যান্য বিষয় থেকে পৃথক করার জ্ঞান না থাকলে আমরা কোনো ঘটনা বা বিষয়ের কারণ আবিষ্কার করতে পারি না। প্রকৃতির প্রতিটি ঘটনাই কার্যকরণ শৃঙ্খলায় আবদ্ধ। কোনো একটি ঘটনার সাথে অন্য একটি ঘটনা কিভাবে যুক্ত তা জানতে হলে বিজ্ঞানীকে অনিবার্যভাবে ব্যাখ্যার সাহায্য নিতে হয়। বিজ্ঞান প্রাকৃতিক জগতের বিভিন্ন বস্তু ও ঘটনার মধ্যে একটি সার্বিক নিয়ম আবিষ্কার করে। বিজ্ঞানের কল্পনার আশ্রয় নিয়ে এই সার্বিক নিয়ম আবিষ্কার করে না। সার্বিক নিয়ম আবিষ্কারের জন্য বিজ্ঞানকে কিন্তু পর্যবেক্ষণ, পরীক্ষণ ও নিরীক্ষণের সাহায্য নিতে হয়। এর মাধ্যমেই বিজ্ঞান প্রকৃতির কোনো একটি ঘটনাকে কোনো একটি সার্বিক নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করে। কাজেই বিজ্ঞানের ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যাখ্যার ব্যবহার দেখি। সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম সম্পর্কের মাধ্যমে বিভিন্ন ঘটনার ব্যাখ্যা প্রদান করা যায়। শিক্ষার্থীরা এখানে দেখো গুরুত্বপূর্ণ কি পর্যবেক্ষণ, পরীক্ষা, নিরীক্ষণ। তোমরা এসব ব্যাপারে জানো। তার মানে এইসব ব্যাপারে সাহায্য নিয়ে কিন্তু বিজ্ঞান হচ্ছে কোনো একটা সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করেই ব্যাখ্যা প্রদান করে। তাই কি বলতে হবে বিভিন্ন কারণে ব্যাখ্যার গুরুত্ব রয়েছে আমাদের জীবনে বা বিজ্ঞানের প্রত্যেক ক্ষেত্রেই। ব্যাখ্যাকে যেমন ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হয় তেমনি ব্যাখ্যা বিভিন্ন কারণে গুরুত্ব বহন করে। ব্যাখ্যার যে গুরুত্বপূর্ণ কয়টি দিক সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে দেখো। ১ নম্বর দেখো, কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য বিষয়কে সরল, স্পষ্ট ও বোধগম্য করে প্রকাশ করার জন্য ব্যাখ্যার গুরুত্ব রয়েছে। এই বিশ্বে প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটে চলছে। এসব ঘটনার অধিকাংশই এত জটিল ও দুর্বোধ্য যে এগুলো আমাদের বোধগম্য হয় না। ব্যাখ্যার মাধ্যমে আমরা এইসব বিষয়কে সহজে বোধগম্য করতে পারি। তাই জটিল ও দুর্বোধ্য ঘটনাকে বোঝার জন্য ব্যাখ্যার গুরুত্ব রয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য ব্যাখ্যার গুরুত্ব রয়েছে। কার্যকর নিয়ম অনুযায়ী বিনা কারণে কোনো ঘটনা ঘটে না। জগতের প্রতিটি ঘটনাই কার্যকারণ শৃঙ্খলায় বাঁধা। আর কার্যকারণ সম্পর্ক বুঝতে হলে ঘটনার ব্যাখ্যা প্রয়োজন। ব্যাখ্যার ক্ষেত্রে কোনো ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রকাশ করা হয়। তাই কার্যকারণ বা প্রকৃত কারণ জানার জন্য ব্যাখ্যার গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীরা ৩ নম্বর হলো মানুষের মনের ভ্রান্ত ধারণা দূর করার জন্য ব্যাখ্যার প্রয়োজন। বিভিন্ন কারণে মানুষের মনে অনেক ভ্রান্ত ধারণা তৈরি হয়। এর পেছনে থাকে নির্বিচার বিশ্বাস, অশিক্ষা, অজ্ঞতা ও মানসিক সংকীর্ণতা। এসব কারণে মানুষ নিজের মতো করে বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করে থাকে। কিন্তু প্রকৃত ব্যাখ্যার মাধ্যমে মানুষ প্রকৃত ঘটনা বুঝতে পারে এবং ভ্রান্ত ধারণা পরিহার করতে পারে। তাই মানব মনের ভ্রান্ত ধারণা পরিহার করার জন্য ব্যাখ্যা গুরুত্বপূর্ণ। ৪ নম্বর হলো সত্য জানার জন্য ব্যাখ্যা গুরুত্বপূর্ণ। বিভিন্ন কারণে মিথ্যা একটি বিষয়কে আচ্ছন্ন করে ফেলে। ফলে সত্য আড়ালে চলে যায়। ব্যাখ্যার মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসে এবং মিথ্যা দূরীভূত হয়। ফলে আমরা প্রকৃত সত্যকে জানতে পারি। তাই মিথ্যা বর্জন করে সত্য জানার জন্য ব্যাখ্যার গুরুত্ব রয়েছে। ৫ নম্বরে দেখো, ব্যাখ্যার মাধ্যমে যেকোনো বিষয়কে সহজ সরলভাবে উপস্থাপন করা হয়। এরূপ উপস্থাপনের মাধ্যমে আমাদের জিজ্ঞাসার নিবৃত্তি ঘটে। আর যখন কোনো ঘটনার বিভিন্ন বিষয় বৈজ্ঞানিক নিয়মকানুন অনুসরণ করে ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অর্থাৎ এই ধরনের ব্যাখ্যায় কার্যকর নিয়ম অনুসরণ করা হয়। এই কারণে জ্ঞান নিরূপণে বৈজ্ঞানিক ব্যাখ্যা অধিক তাৎপর্যপূর্ণ। যেমন জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ফোটন তত্ত্বের সাহায্যে আলোর গতি প্রকৃতি ব্যাখ্যা করেছেন। তার এই ব্যাখ্যা কার্যকর নিয়ম তথা বৈজ্ঞানিক নিয়মকানুনের সাথে সাদৃশ্যপূর্ণ। শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাসটি এই পর্যন্ত থাকবে। তাহলে আমরা আজকে কিন্তু বিজ্ঞানের মূল্য সম্পর্কে জানলাম এবং ব্যাখ্যা সম্পর্কে জানলাম। যেটা ব্যাখ্যা সম্পর্কে বেসিক ধারণা সেটা নিলাম। পরবর্তী ক্লাসে আমরা ব্যাখ্যার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই পড়াশোনা করো। স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।